বন্যা দুর্গতদের ভিড়। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নোয়াখালী মাইজদি থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ এবং আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, জানতে চাই যে আজকে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? আমরা যতদূর জেনেছি যে ফেনীতে কিছুটা পানি কমেছে এবং আরও একটি বিষয় জানতে পেরেছি যে যারা বন্যা দুর্গত রয়েছেন তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না, বিষয়টি জানাবেন। ধন্যবাদ মিতু। এই মুহূর্তে আমি রয়েছি ফেনী শহর থেকে 2 কিলোমিটার আগে দেবিদার ইউনিয়নে। এখানকার অবস্থাটা যদি বলি যে এখানে আগে আসলে পানি প্রায় কোমর পরিমাণ ছিল, কিন্তু এখন পানি কিছুটা নেমেছে, অর্থাৎ হাঁটু পরিমাণ পানি নেমেছে। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে 10 থেকে 15 জনের মতো বাসিন্দা ছিল। তারা প্রত্যেকেই বাড়ি ছেড়েছে এবং এই মুহূর্তে বাড়িতে কেউ নেই। আমরা একজনকে পেয়েছি যিনি এই বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছেন। তিনি আসলে বাড়ি পাহারা দিচ্ছেন, তিনি তার ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চাচ্ছেন না। এরশাদুল্লাহ আমার সামনে আছেন, আমি একটু ওনার সঙ্গে কথা বলতে চাই। আপনার এই বন্যায় কি অবস্থা হয়েছে বা এখন কারা কারা আছে? আপনি কেন একা পড়ে আছেন? আমি একাই আছি স্যার, এখন আর কেউ নেই। একা কেন আছেন? এখন বাড়ি পাহারা স্যার। বাড়ি পাহারা দিচ্ছেন? মিতু, আপনি দেখতে পাচ্ছেন আসলে এরশাদুল্লাহ উনি আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন। উনি একা ওনার এই ভিটে মাটি পাহারা দিচ্ছেন, নাওয়া খাওয়ার ঠিক ঠিকানা নাই। আমি এই ওনার বাড়ির উঠানে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠানে প্রায় হাঁটুর উপরে পর্যন্ত পানি। উনি বলছেন যে এই কষ্টের ভিটা মাটি ছেড়ে উনি কোথাও যেতে যাচ্ছেন না। প্রায় এই গ্রামে এই যে গ্রামে আমি এই মুহূর্তে রয়েছি, সেই গ্রামের অধিকাংশ বাড়ি কিন্তু এখন জনমানব শূন্য। মানুষজন আসলে আশ্রয় কেন্দ্রে কেউ কেউ আশ্রয় নিয়েছেন, পাশাপাশি অনেকেই তাদের দূরের নিকট আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে এই এলাকার যদি অবস্থাটা বলি যে এখনও বন্যার পানি কিছুটা কমেছে, কিন্তু মানুষের মধ্যে যে মানুষের জীবনযাত্রার উপর দিয়ে, মানুষের জীবন জীবিকার উপর দিয়ে যে দাগ কেটেছে সেটি এখনও চলমান আছে। আর ত্রাণের কথা যদি বলি যে আসলে এখানে ত্রাণের পরিস্থিতিটা হচ্ছে যে ঢাকা থেকে ফেনীর অভিমুখে প্রায় 30 কিলোমিটার রাস্তা জুড়ে আমরা যানজট দেখতে পেয়েছি। এখানকার স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা যথেষ্ট চেষ্টা করছেন ত্রাণের গাড়িগুলোকে ফেনী পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু রাস্তার দীর্ঘ যানজটের কারণে ঠিকমতো ত্রাণের গাড়িগুলো ফেনী শহরের মধ্যে পৌঁছাতে পারছে না। ফেনী শহর পর্যন্ত যেই গাড়িগুলো যাচ্ছে সেখানে কিছুটা আশেপাশের এলাকায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে, কিন্তু এর বাইরে একেবারে প্রত্যন্ত এলাকা যেগুলো পরশুরাম, ছাগলনাইয়া সহ যেসব এলাকায় অত্যন্ত বেশি বন্যার কবলে পড়ে আছে মানুষ, সেই সব এলাকায় ঠিকভাবে ত্রাণ পৌঁছানো কিন্তু যাচ্ছে না। এবং সব মিলিয়ে এই আক্ষেপটা মানুষের মধ্যে আছে যে কেউ অনেকবার ত্রাণ পাচ্ছেন আর কেউ মোটেও একবারের জন্য ত্রাণ পায়নি, এই পরিবেশ কিন্তু রয়েছে। আর ফেনী শহরের আশেপাশে যেই পানির যে জলাধার ছিল, যেই পানি ছিল বন্যা কবলিত অবস্থা, কিছুটা পরিস্থিতির উন্নত হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে বাড়ি থেকে, আশেপাশের বাড়ি থেকে 2-4 জন মহিলা তারা আসলে বের হয়ে এসেছেন গণমাধ্যম দেখে। তারা তাদের দুঃখ দুর্দশার কথা বলতে এসেছেন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন মহিলা আমাকে আসলে তিনি তার বাড়িটি দেখাচ্ছেন যে তার বাড়িটা আসলে ডুবে গিয়েছে। সব মিলিয়ে খুবই নাজুক অবস্থার মধ্যে দিয়ে এখানকার মানুষজন বসবাস করছে। আর ফেনী শহরের যতটুকু পরিবেশ পরিস্থিতি আমরা দেখেছি যে ফেনী শহরে এখনও অনেক জায়গায় হাঁটু পরিমাণ পানি রয়েছে। আর ফেনী শহরকে নেটওয়ার্কের আওতায় নেওয়া গেলেও পরশুরাম, ছাগলনাইয়া সেসব এলাকায় এখনও যোগাযোগ কোনোভাবেই করা যাচ্ছে না। কোনোভাবেই নৌবাহিনী, সেনাবাহিনীর নৌকায় করে কিংবা স্পিডবোটে করে কোনোভাবে সেই সব এলাকায় কিছু কিছু ত্রাণ যাচ্ছে এবং সেভাবেই কিন্তু এখানকার কার্যক্রম চলছে। সব মিলিয়ে এখনও ফেনী শহরের বন্যা পরিস্থিতি একটু উন্নতির দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু মানুষের অবস্থা এখনও খুবই খারাপের দিকে রয়েছে। তো এই ছিল ফেনী থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ। মিতু, ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বেলায়েত হোসেনের মাধ্যমে দেখছিলাম যে এখনও সেখানে হাঁটু পানি রয়েছে। অন্যদিকে বেলায়েত আমাদের জানাচ্ছিলেন যে